ঠিকই বলেছ, একমাত্র কলঙ্কই পারে ওদের দুইজনের ভেতর বিচ্ছেদ ঘটাতে। একবার শুধু বিচ্ছেদ হতে দে, তারপর রুষাকে আমি আমার ছোট ছেলের বউ করে নিয়ে আসব। ওই বজ্জাতটার জন্য আমার মেয়েটা হয়তো কষ্ট পাচ্ছে, ওই তোমার ছেলেকে ফাঁসিয়ে বিয়ে না করলে এতদিন ওদের দুইজনের বিয়ে হয়ে যেত। হ্যাঁ, আমি কি জানতাম নাকি? তোর মেয়ে তো সেই দিন আবদার করল। হুম। আচ্ছা শোন ভাবি, ভালো কথা, কাহির এসে যে এতদিন থেকে গেল, মনে তো হয় না কোনো প্রোটেকশন নিয়েছে। যদি পেটে টেটে বেঁধে যায়? এমনিতেই ওর লক্ষণগুলো ভালো দেখাচ্ছে না, একটা পিল খাইয়ে দিই কি বল? তা অবশ্য ঠিক। নিজের শরীর দেখিয়ে আমার ছেলেকে নিজের আয়ত্তে নিয়েছে, এখন আমার কথা শুনেই না। যাই হোক ভাবি, কাকে ঢুকাবা কিছু ভেবেছ? হ্যাঁ ভেবেছি, একজন আছে, তাকেই ঢুকাব। তাহলে দেরি কিসের, আজকেই ওকে এই বাড়ি থেকে বিদায় করে দেই, কালকে তোমার দেওরা বাসায় আসবে। হঠাৎ কারো কান্নার শব্দ শুনে দুজনেই চমকে ওঠে, দরজার সামনে নামিরাকে বসে কান্না করতে দেখে দুজনেই থমকে যায়। কান্না করতে করতে নামিরা আরমিন খানের দিকে তাকিয়ে বলে, ছোটবেলা থেকেই তো মা পাইনি, কারোর ভালোবাসা পায়নি। এখন যখন একজনের ভালোবাসা পেয়েছি, তখন তোমরা তার থেকে আমাকে এইভাবে আলাদা করার জন্য এত বড় ষড়যন্ত্র করতে পারলে? দুই যা চুপ করে থাকল কিছুক্ষণ, তারপর নামিরাকে মারতে লাগল। নামিরা কিছু বলল না, চুপচাপ সয়ে নিল। নিজের মায় তার সংসার ভাঙতে চাই, স্বামীর সাথে বিচ্ছেদ ঘটাতে চাই, এর থেকে দুঃখের হয়তো এই পৃথিবীতে আর কিছুই নেই। বইতে পড়ে এসেছে মা নাকি বৃষ্টির দিনের ছাতা, শীতের রাতে কাঁথা, অথচ তার মায়ে কিনা তার জনমশত্রু। আর কিছু ভাবতেও পারল না, বলতেও পারল না। কেননা ওরা এতটাই মেরেছে যে নামিরা নিজের দুচোখ খুলে রাখার শক্তি হারিয়ে ফেলেছে। নামিরা জ্ঞান হারিয়ে ফেলতেই তাকে একটা রুমে তালাবদ্ধ করে রাখে নামিরার শাশুড়ি আর মা। প্রায় ৩ ঘণ্টা পর নামিরার জ্ঞান ফিরে, তখনই দেখতে পাই সাবিহা খান, আরমিন খান আর কাজের মেয়েটি তার দিকে আসছে। নামিরা কিছু বলে না, বসে থাকে, তার হাত পায়ে ব্যান্ডেজ লাগানো। বালিশের পাশেই কিছুক্ষণ আগে একটা লাইট এনে রেখেছে। এই রুমের ভিতরেই ছিল, সে চুরি করে বালিশের নিচে রেখেছে। এক গ্লাস দুধ এগিয়ে দেয় আরমিন খান নামিরার দিকে। নামিরা দেয় না, মুখ উল্টো দিকে ঘুরিয়ে ফেলে। তারা এবার জোর করতে লাগে, নামিরা আর সহ্য করতে পারে না। বালিশের নিচে থেকে লাইট বের করে নিজের সর্বশক্তি দিয়ে কাজের মেয়েটার মাথায় মারে। যখন তখন সে জ্ঞান হারিয়ে ফেলে। তার কাছ থেকে লাইট কেড়ে নিয়ে নামিরার মা এবার দুইজন মিলে জোর করে দুধটা খাওয়াতে চায়। তবে নামিরা তো খায় না, উল্টো সেই দুধের গ্লাস আরমিন খানের নাকে মারে। মুহূর্তের মধ্যেই রক্ত পড়তে থাকে। নামিরা এবার সুযোগ পায়, ব্যথাযুক্ত শরীর নিয়ে সাবিহা খানের চুলের মুঠো ধরে দেয়ালের সাথে একাধারে বাড়ি মারতে থাকে। আরমিন খান নামিরার পিছন থেকে মাথায় আঘাত মারে, আবারও জ্ঞান হারিয়ে ফেলে। এবার তাকে ড্রাগস দেয়া। একবার চেষ্টা করেছে নামিরাকে দিয়ে কাহিরকে ডিভোর্স দেওয়ার, কিন্তু পারেনি। নামিরার কোচিং টিচার রিয়ান মির্জা তাকে রুমের ভিতর ঢুকিয়ে দেয়। এরপর নামিরার মা চারিদিক থেকে মানুষ জোগাড় করে। নামিরার গায়ে রয়েছে লেডিস নাইট টি-শার্ট আর ম্যাচিং পাজামা। যখন দরজা ভেঙে নামিরার রুমে ঢোকা হয়, তখন নামিরার গায়ের শার্টের সব কয়টা বোতাম খোলা, ভেতরের ইনার দেখা যাচ্ছে, পেটটা দেখা যাচ্ছে। নামিরা কেমন একটা করছে। রিয়ান বাথরুম থেকে শার্টের বোতাম লাগাতে লাগাতে বের হচ্ছে। চারিদিকে সবাই ছিছি করতে লাগল। নামিরার মা ভিডিও করে কাহির আর তার বাপ চাচার কাছে পাঠিয়ে দিল। এর মধ্যে নামিরা একবার সুযোগ পেয়েছিল একা থাকার। তখন ফোন নিয়ে তার ভাইদের গ্রুপ কলে কল দেয়া। ভাইজা, এরা আমাকে এই বাড়িতে টিপতে দিচ্ছে না, তোমরা কি করবে জানি না, আমাকে না কেমন কলঙ্কিত করে দিচ্ছে। নামিরাকে ধুলতে ধুলতে কথা বলতে দেখে নিবিড় বলে, কি হয়েছে বোন, কারা তোকে টিকতে দিচ্ছে না, তুই এমন করছিস কেন? তোমার মা চাচিরা আমাকে কিমি দিয়েছে? আমার ঘরে পর পুরুষ ঢুকিয়ে দিয়ে কলঙ্কিত করে দিয়েছে। এই মুহূর্তে কেউ দেশে নেই, 4 ভাই 4 জায়গায় আছে। আহাদ বলল, যে কোনো উপায়ে বোন তুই 4টা ঘণ্টা থেকে যা, আমি আসছি, তারপর ওদের ব্যবস্থা নিচ্ছি। নামিরা কাঁদতে কাঁদতে বলে, ভাইয়া গো, একটু তাড়াতাড়ি এসো, আমি হয়তো আর বাঁচব না। বোনের এই অবস্থা দেখে নিবিড় কেঁদে ফেলে। 4 ভাই কান্না করছে। নিবিড় বলে ওঠে, আপনি কষ্ট করে কয়েকটা ঘণ্টা থেকে যাও, আমরা এসে তোমাদের সামনাসামনি বিচার করব। কেন করেছে তারা এমন? সবকিছুর হিসাব চুকিয়ে নেব। শুধু একটু কষ্ট করে কয়েকটা ঘণ্টা থেকে যাও। আমি চেষ্টা করব ভাইয়া, চেষ্টা করব। কিন্তু তোমরা তাড়াতাড়ি এস। ওকে। এরই মধ্যে আরমিন খান আসে নামিরার রুমে।
কোনোরকমে নামিরা ড্রাগের প্রভাবটা কাটিয়ে উঠছিল, ঠিক সেই সময় নামিরাকে আবারও ড্রাগ দেয়া। ঠিক সেই সময় কাহির ফোন দেয়। তার সাথে কি কথা হয়েছিল নামিরা জানে না। সে যখন কাহিরের সাথে কথা বলছিল সেই সময় সে নিজের মধ্যে ছিল না। কিছুক্ষণ পর নামিরার মা আর শাশুড়ি মিলে তাকে বাড়ি থেকে বের করে দেয়া। নামিরা যাওয়ার আগে একটা কথা বলে, আমি প্রতিশোধ নেব, ভয়ঙ্কর প্রতিশোধ নেব। তোমাদের সবাইকে পৃথিবীর সবথেকে কষ্টকর মৃত্যু আমি উপহার দেব। সেই দিনটা খুব বেশি দিনের নয়, তোমাদেরকে তিলে তিলে শেষ করব। তার কথা শুনে আরমিন খান যেই না তাকে মারতে যাবে, অমনি নামিরা দারোজানের লাঠিটা নিয়ে নিজের গায়ের সর্বশক্তি দিয়ে তার মাথায় আঘাত করে। সাবিহা খান এসে নামিরাকে লাথি মেরে গেটের ওই পাশে ফেলে দিয়ে গেট ভেতর থেকে তালা মেরে দেয়া। নামিরা ওই পাশ থেকে চিৎকার করে বলে, খা বাচ্চা সাবিহা খান, তোকে সব থেকে বেশি কষ্ট দিয়ে মারব আমি। তোর কাছের মানুষগুলোর কাছে সর্বপ্রথম তোকে খারাপ বানিয়ে দেব, তারপর তিলে তিলে মারব, দেখে নিস তুই। কথাটা বলে কাঁদতে কাঁদতে নামিরা চলে যায়। অন্যদিকে কাহির নামিরার কথা শুনে স্তব্ধ হয়ে যায়। তার কিছুই বিশ্বাস হচ্ছে না। সে ইমার্জেন্সি টিকিট বুক করে বাংলাদেশে আসে। আরমিন খানের অবস্থা খুব বেশি ভালো না, সে ভীষণ অসুস্থ। চারিদিকের মানুষ সবাই নামিরাকে খারাপ বলছে। কাহির না ভিডিও বিশ্বাস করছে আর না লোকের কথা। তবে নিজে কানে যে কথাগুলো শুনেছে সেগুলো অবিশ্বাস করতে পারছে না। নামিরার প্রতি তার এক আকাশ পরিমাণ ঘৃণা জন্ম নেয়। চারিদিকের মানুষের কথা, নামিরা নাকি তাদের চোখের সামনে দিয়ে সেই ছেলের হাত ধরে চলে গেছে। তার উপর নামিরার বলা সেই বিষাক্ত কথাগুলো, কাহির আর না নিতে পেরে ব্রেন স্ট্রোক করে। তার জ্ঞান ফিরে প্রায় 15 দিন পরে। কাহির আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। এরই মধ্যে আদিত্যর সাথে কাহিরের ঝগড়া হয়। নামিরাকে খোঁজার চেষ্টা করেছিল আদিত্য, কাহিরের লোকের মাধ্যমে, এটা জেনেই কাহির আদিত্যকে যা নয় তাই বলে। আদিত্য নিজেও কম না, সে নামিরাকে বিশ্বাস করে, আর যাই হোক সে এমন একটা কাজ করবে না। তাদের দুই বন্ধুর মাঝে এতটাই ঝগড়া লেগে যায় যে এক পর্যায়ে মারামারিতে চলে যায়। আদিত্য সেই দিনই কাহিরের সাথে সকল সম্পর্ক নষ্ট করে নিজের মতো প্যারিস চলে যায়, তারপর সেখান থেকে লন্ডনে। কাহিরর আবার প্যারিস চলে আসে, সব সময় কাজের মধ্যে ডুবে থাকে। যাতে নামিরার কথা মনে না পড়ে, তবে চাইলেই কি আর তাকে ভোলা সম্ভব যে কিনা মনের রাজত্ব করে। নামিরা ঢাকা থেকে একটা ট্রেনে ওঠে, চট্টগ্রামে এসে নামিয়ে দেয়। একটা মহিলার বাড়িতে আশ্রয় নেয়, তারপর সেখানেই সে তার বাচ্চাটাকে জন্ম দেয়া। কিছুদিন পর সেই মহিলার সাথে ঝামেলা হওয়ায় রাস্তায় আসে, তারপর সোনিয়াদের সাথে দেখা হয় আর এখানে চলে আসে। লাস্টেরটুকু মিথ্যা কথা বলল নামিরা, সব দুঃখ সবার সাথে ভাগ করতে নেই, সবই তো বল এইটুকু না হয় মিথ্যাই বলল। আহাদের দিনকাল ভালো যাচ্ছে না, নামিরাকে কোথাও খুঁজে পাচ্ছে না। কত জায়গায় কত মানুষজন লাগিয়ে খুঁজল, অথচ আর 4 মাস হয়ে গেল নামিরার কোনো খোঁজ পেল না। মাঝে মাঝে সে ডুকরে কেঁদে ওঠে বোনের জন্য, তখন নেহা তাকে নিজের বুকের ভিতর জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়া। নেহা এখন আর আগের মতো শাশুড়ির সাথে ঝগড়া করছে না, কারণ একটাই, আহাদের মন মানসিকতা ভালো নেই। তবে নেহার শাশুড়ি কথায় কথায় নেহাকে কথা শোনাচ্ছে, বকা দিচ্ছে, এসব সহ্য হচ্ছে না আহাদের। অনেকবার মাকে বলেছে, তবে মা শুনছে না। এদিকে নেহার সহ্য করতে করতে সহ্যের সীমা পেরিয়ে যায়, সেও শাশুড়ির সাথে ঝগড়া করতে শুরু করে। একদিকে বোনকে খুঁজে পাচ্ছ না, অন্যদিকে মা বউ এর এই ঝামেলা সহ্য করতে না পেরে আহাদ প্যানিক অ্যাটাক করে। আহাদ অসুস্থ হওয়ার পরে নেহা চুপচাপ হয়ে যায়, তবে চুপচাপ থাকে না আহাদের মা। সব সময় কারণে অকারণে ঝামেলা করতে থাকে আহাদ, অনেকবার মাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু তার মা বোঝে না। এমনই একদিন ঝগড়া করতে করতে নেহার গায়ে হাত তোলে আহাদের মা। এটা সহ্য হয় না আহাদের। ভালোবেসে বিয়ে করেছে, কখনো ফুলের টোকাও লাগতে দেয় না। অথচ তার মা গায়ে হাত তুলেছে, এই জন্য তার মায়ের সাথে তর্ক করে। এক পর্যায়ে তাদের ঝগড়াটা এমন এক পর্যায়ে চলে যায় যে আহাদের মা বলে, হয় ওকে বেছে নিবি, না হলে আমাকে তোকে যে কোনো একজনকে বাঁচতে হবে। মা কি বলছো তুমি? হ্যাঁ ঠিকই বলছি, তোর বুকে আমার সহ্য হয় না। প্লিজ মা। তবে আহাদের মা নাছোড় বান্দা, একদিকে অসুস্থ, অন্যদিকে বোনকে খুঁজে পাচ্ছি না, নিবিড় আর নাফিস পাগল হয়ে গেছে প্রায়। তুষারও কিছুটা অসুস্থ, এইদিকে তার মা সব সময় তার বউয়ের সাথে বিনা কারণে ঝগড়া করে, আজ আবার গায়ে হাত তুলেছে, সে এসব কিছু মানতে পারে না। যদি তোমাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হয়, তাহলে আমি কাউকেই বাঁচব না। তোমাদের দুজনকে ছেড়েই আমি নিজের মতো থাকব।
নেহা যাও গুছিয়ে নাও, তোমাকে তোমার মায়ের কাছে রেখে আসব। একথা শোনা মাত্রই নেহা চমকে ওঠে, কান্না করতে করতে জেসমিন খানের কাছে গিয়ে বলে, প্লিজ মা, আপনার ছেলেকে এমন করতে বলবেন না, আমি ওকে ছাড়া থাকতে পারব না। আমি আপনার সব কথা শুনব, কখনো অবাধ্য হব না, প্লিজ। আমার চোখের সামনে থেকে দূর হো, তোকে আমার একদম সহ্য হয় না। আহাদের চোখ দিয়ে আগুন বের হচ্ছে, সে নেহার হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। নেহাকে তার মায়ের কাছে দিয়ে মেরিনা রহমানের পা জড়িয়ে ধরে বলে, আমাকে ক্ষমা করে দিবেন আম্মা, আপনার মেয়েকে ভালো না রাখতে পারার জন্য। কথাটা বলে কান্না করতে করতে বেরিয়ে যায় আহাদ, সে আর বাড়িতে যায় না, সোজা প্যারিসে চলে আসে। অন্যদিকে জেসমিন খান ছেলেকে এমন হয়ে যেতে দেখে চিন্তিত হন। আহাদ কোনোরকম তার মায়ের সাথে যোগাযোগ রাখেনি, সেই সাথে নেহার সাথে ও। বর্তমান নামিরার কোলে মাথা রেখে কান্না করছে নেহা। সচরাচর নেহাকে কখনো কাঁদতে দেখা যায় না। সে খুব শক্ত পার্সোনালিটির মানুষ। আজ হঠাৎ এভাবে ভেঙে পড়তে দেখে বেশ কষ্ট পায় নামিরা। নামিরার অতীতের কথা শেষ হতেই তিশা নেহাকে তার অতীত বলতে বলে, তখন নেহা বলে তার অতীতটা। পুরনো সবকিছু ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবারও আল্লাহর ইবাদত করতে বসে পড়ে চারজন। সোনিয়া কান্না করছে, তার মনে হচ্ছে তার জন্যই নামিরা সংসার ভেঙেছে, কেননা তাকে খোঁজার জন্যই তো বাংলাদেশ এসেছিল। নামিরা হাসতে হাসতে বলে, যে ভাগ্যে যেটা থাকবে সেটা হবেই, এটা হওয়ায় অন্তত এটা বুঝতে পারছি কে আমাকে কতটা বিশ্বাস করে। কোথাও না কোথাও নামিরার কথাটাই ঠিক। চারজন নিজেদের মধ্যে কথা বলছিল। এমন সময় কামিয়া উঠে যায়, নামিরা যায় বেস্ট ফিডিং করাতে, কিন্তু কামিয়া খায় না। সে এখন তাদের সাথে নামাজ পড়তে চায়। এক্ষেত্রে নামিরা কখনো কামিয়াকে আটকায় না, আজও আটকাল না। নামিরা আলমারি থেকে কামিয়ার জন্য হিজাব বের করছিল। নেহা এসে কামিয়াকে নিয়ে ওয়াশরুমে যায় ফ্রেশ করাতে। কামিয়া বের হয়ে আসতেই নামিরা তাকে কালো বোরকা আর হিজাব পরিয়ে দেয়। তিশা কামিয়াকে নিজের পাশে বসিয়ে তাকে বলে, কামিয়া সোনা, তিশা মাম্মাম যা বলবো তুমিও তাই বলবা ওকে। কামিয়া বাধ্য বাচ্চার মতো মাথা নাড়িয়ে বলে, আত্মা। এরপর তারা আবারও নামাজে দাঁড়িয়ে যায়। তিশা কামিয়াকে নামাজ পড়ানোর জন্য একটু জোরে জোরে নামাজের নিয়ত সূরা দোয়া পড়ছিল। কামিয়া বলছে আবার বলছে না। কখনো ভালোভাবে সবাইকে খেয়াল করে তাদের মতো করছে, তো কখনো কারোর ঘাড়ের উপর বসে থাকছে। তখনও নামিরারা নামাজ পড়ছিল। কামিয়া গুটি গুটি পায়ে বেলকনিতে এসে চাঁদের দিকে তাকিয়ে বলে, ও তাদ মামা, কামিলাল তাছে, কামিলাল পাপাতে পিলিয়ে দাও না প্লিতো, কামিয়া তুমাতে একটু তুলো পিনাইল কিতো দিত্তি। কামিয়া চাঁদ মামার কাছে আবদার করছিল তার পাপাকে ফিরিয়ে দেওয়ার জন্য। এমন সময় সোনিয়া এসে কামিয়াকে ব্যালকনি থেকে তাদের কাছে নিয়ে যায়। চারিদিকে আজান দিচ্ছে, এমন সময় বাচ্চাকে একা রাখা ঠিক না। আজান শেষ হয়ে গেলে তারা ফরজের নামাজ পড়ে মোনাজাত শুরু করে। মোনাজাতের আগে নামিরা কামিয়াকে বলে, আজকে পবিত্র শবে বরাতের রাত, আজকের রাতে আল্লাহ কাউকে খালি হাতে ফেরান না। তোমার যদি কিছু চাওয়ার থাকে তাহলে আল্লাহর কাছ থেকে চেয়ে নাও। ছোট্ট কামিয়া কি বুঝল কে জানে? 2 হাত তুলে বলল, মাম্মা বনের শবেবলাতের নাতে আন্নাল কাতে দা তাও হয়, আন্না তাই দেই। আমি আন্নাল কাতে তাত্তি, আমাল পাপাতে পিলিয়ে দাও, আন্নাহ আমাল পাপাতে পিলিয়ে দাও, আমাল তাছে পনিত। ছোট্ট কামিয়ার আল্লাহর কাছে চাওয়ার আবদারটা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। নামিরার চোখ দিয়ে আপনিতেই পানি ঝরতে শুরু করল। বাচ্চা মেয়েটাকে সে কষ্ট দিয়েই যাচ্ছে। তবে তার তো কিছু করার নেই, কি করবে সে? ওই মানুষটা তাকে ঘৃণা করে। ওই মানুষটা তাকে হয়তো পৃথিবীর সব থেকে বেশি ঘৃণা করে। সেদিন ড্রাগসের নেশায় কি বলেছিল না বলেছিল কিছুই জানে না নামিরা। সে শুধু এতটুকুই জানে কাহির নামিরাকে ভীষণ ঘৃণা করে, তবুও এটা জানতে পেরেছে আদিত্যর মাধ্যমে। তার জন্যই যে আদিত্যর সাথে কাহিরের বন্ধুত্ব নষ্ট হয়েছে এটাও জানে। এই 2টা কারণেই নামিরাকে কাহির সব থেকে বেশি ঘৃণা করবে, নামিরা খুব ভালো করেই জানে। সে নিজের মনকে সবসময় শক্ত করতে চায়, তবে বারবার ভেঙে পড়ে। যেমন এখনও ভেঙে পড়ছে, কান্নার চোটে কিছু বলতে পারছে না। এদিকে কামিয়া তিশার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। তিশা কামিয়ার পিঠে হাত বুলিয়ে দিচ্ছে পরম মমতায়, আর মুখে ঘুম পাড়ানির গান শোনাচ্ছে। দেখে মনে হচ্ছে তারা তুই মা মেয়ে, অথচ পিচ্চিটা তার মেয়ে। এরা সবাই কামিয়াকে এতটাই ভালোবাসে যে তাদের ছাড়া কামিয়া এক মুহূর্ত থাকতে পারে না। কিছুক্ষণের জন্য জেগে উঠে নামিরাকে ধ্বংস করে আবারও ঘুমিয়ে পড়েছে। নামিরা কামিয়ার মুখের দিকে তাকিয়ে আছে, তিশার বুকে কি নিশ্চিন্তভাবেই না ঘুমিয়ে আছে।
নেহা তিশাকে কামিয়াকে এইভাবে ঘুম পাড়াতে দেখে মিটিমিটি হেসে বলে, ভাইয়াকে বলবো নাকি? এমন পিচ্চি ছোট্ট কামিয়া আর একটা এনে দিতে। তিশা চোখ পাকিয়ে তাকায় নেহার দিকে, তারপর শক্ত কণ্ঠে বলে, আবার নাটক করা শুরু করেছিস? সেদিন কিছু বলেনি বলে আজকেও ভাবিস না কিছু বলবো না? তিশার পরও কথা শেষ করতে দেয় না নেহা, তার আগেই বলে ওঠে, কোনোদিন কিছু বলিসনি? আমাকে তো একটা দিনও ছাড় দিস না। তোর ভাইকে বিয়ে না করার অপরাধে তুই তো সব সময় আমাকে অপমান করিস। তা করব না তোর জন্য আমার ভাই দেবদাস হয়ে গেছে। আর তোর জন্য যে আমার ভাই এখনও ভার্জিন আছে। প্লিজ নেহা, কেউ না জানুক, আমরা এই কয়জন তো জানি তোর ভাই আর আমার মধ্যে কি সম্পর্ক। পার্মানেন্ট ভাবি হয়ে যা না প্লিজ। সম্ভব না। আমি তোর ভাবি হতে পারব না। আমি সারা জীবনই ইয়াসের মা হয়েই থাকব। তিশার কথা শুনে নামিরা মিটিমিটি হেসে ওঠে। এরা দুইজন হয়তো আবারও ঝগড়া করেছে, না হলে এমন কথা কেন বলছে? হ্যাঁ, তিশা আর আদিত্য বিবাহিত, তবে নেহারা কেউ জানে না, শুধু নামিরা জানে, অনেক কৌশলে এটা জেনেছে সে। শুধু প্রমাণের অভাবে এই দুইটাকে ধরতে পারে না, না হলে কবেই কর দিয়ে দিত। আসলে হয়েছে কি? ইয়াসকে বাঁচানোর জন্য মেরিনা রহমান, তারেক রহমান আর নামিরা, সোনিয়া, তিশা, নেহা, আদিত্য আর তাদের বান্ধবীদের বাবা মারা মিলে তিশা আর আদিত্যর মিথ্যে বিয়ের কথাটাই। তারপর ইয়াসকে দত্তক নিয়ে নেয়। তাদের প্ল্যান একটাই, যেদিন ইয়াসের আসল বাবা মাকে পেয়ে যাবে সেদিন ইয়াসকে তাদের হাতে তুলে দিবে আর সবাইকে বলে দিবে তারা বিবাহিত না। কিন্তু এর মধ্যে পাশের ফ্ল্যাটের রিমি আন্টির ছেলে নীল আর মেয়ে নীলা মিলে নীলার বয়ফ্রেন্ডকে চেক করার জন্য তিশাকে বলে তার সাথে ডেট করতে। তাদের এক কথায় তিশা রাজি হয়ে যায়। সেদিন যখন তিশা ওই ছেলের সাথে ডেট করছিল তখন আদিত্য দেখে ফেলে, রাগ করে তিশাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে। এই কথাটা নীলার মাধ্যমে নামিরা জেনেছে। কাউকে জানাতে পারছে না প্রমাণের অভাবে। কয়েকদিনের মধ্যেই সে প্রমাণ পেয়ে যাবে, তখন সবাইকে বলে দিবে এই দুই বাটপারের কথা। একেবারে হাতে নাতে ধরে ভালোভাবে কর দিবে। শুধু সে সঠিক সময়ের অপেক্ষায় আছে। সেই সবই ভাবছিল, হঠাৎ নেহার কণ্ঠ শুনে বাস্তবে ফিরে। তা কবে কি বলিসনি শুনি? তিশা কামিয়াকে বিছানায় শোয়ানোর জন্য বেডের দিকে যেতে যেতে বলে, যেদিন তোর ভাতারের সাথে কট খেয়ে বিয়ে হয়েছিল সেই দিন আমি লজ্জা পেয়েছিলাম। নামিরা তখন ফট করে বলে ফেলে, সেদিন তো আর আদিত্য ভাইয়ের সাথে ঝগড়া ছিল না, তাই লজ্জা পেয়েছিলি। আজকে ঝগড়া হয়েছে বলে তাকে সহ্য করতে পারছিস না। মুখের উপর এত বড় সত্যি কথা বলায় বেশ রেগে যায় তিশা। হাতের কাছে থাকা কুশন ছুঁড়ে মারে নামিরার দিকে। নামিরা সেটা ক্যাচ ধরে কোলের মধ্যে নিয়ে হাসতে থাকে। পুরো রাতটা তাদের বিষাক্তময় কাটলেও শেষ রাতটা হাসি খুশি ভাবেই কেটে যায়। অতীতের তিক্ত স্মৃতিগুলো হাসির মধ্যেই লুকিয়ে যায়। নামিরা মোনাজাত ধরে আল্লাহর কাছে চাইল, তারা যেন সারা জীবন এইভাবে একসাথে হাসি খুশি ভাবে থাকতে পারে, তাদের জীবনে যেন আর কোনো কষ্ট নামক দুঃখটা আসতে না পারে। হঠাৎ করেই নামিরাদের চারজনের চাকরিটা চলে গেছে। সকালবেলা মোবাইলে একটা ইমেইল এসেছিল, সেটা চেক করেই দেখে নামিরা। সোনিয়া, তিশা, নেহা এদেরও সেম। হঠাৎ করে চাকরি চলে যাওয়ায় বেশ চিন্তায় পড়ে গেছে নামিরা। চাকরি করে যা বেতন পেত অর্ধেক তার আর তার মেয়ের চুলের পিছনে যেত, আর বাকি অর্ধেক সংসার খরচ। হ্যাঁ, সে কিছুটা টাকা জমিয়েছে, তবে এতে খুব জোর 3 মাস বসে খেতে পারবে, এর বেশি না। এইদিকে সোনিয়ার অনেক শখের চাকরি ছিল এটা, কিন্তু হঠাৎ করেই চলে যাওয়ায় সে কান্না করছে। তিশাকে দেখে বোঝা যাচ্ছে না সে খুশি হয়েছে কি দুঃখ পেয়েছে। তবে নেহাকে দেখে বোঝা যাচ্ছে সে বেশ চিন্তায় আছে। কি করব এবার? এমনিতেই ওই অজাত কুজাত অমানুষটাকে বিয়ে করার পর থেকে বাবা মা তেমন একটা কথা বলে না। যা একটু ওই চাকরি করে 2 পয়সা ইনকাম করছিলাম এখন সেটাও চলে গেল। এবারে জীবন চালাবো কিভাবে? বাবা মায়ের কাছে তো জীবনেও হাত পাতব না, না খেয়ে মরে গেলেও। নেহা একা একা এসব বলছে আর বালিশ ঠিক করছে, তিশা কিছু বলছে না, কামিয়ার সাথে খেলা করছে। সোনিয়া বর্তমান চুপচাপ বসে আছে বেডের মধ্যেখানে 2 হাঁটুর মধ্যে মুখ দিয়ে। নামিরা রান্নাঘরে চলে গেছে সকালের ব্রেকফাস্ট বানানোর জন্য। রান্নাঘরে রান্না করতে করতে নামিরা কি যেন ভাবছিল। এমন সময় তারেক রহমান ফোন দেন। নামিরা কল রিসিভ করতেই তারেক রহমান হুঁশিয়ারি দিয়ে বলে, নামিরা, রিয়ান আর তার মা অনিতা কোর্ট থেকে জামিন পেয়েছে, সাবধানে থেকো তোমরা। এবার বুঝতে পারলে হঠাৎ করে চাকরি যাওয়ার কারণ? নামিরা শান্ত স্বরে বলে, আমাদের নিয়ে চিন্তা করতে হবে না আঙ্কেল।
আপনি শুধু ইয়াসকে দেখে রাখবেন। তারেক রহমান নামিরাকে আশ্বস্ত করে বলে। ইয়াসকে নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আপাতত সেভ আছে। নামিরা দোনো মনো করে তারেক রহমানকে বলে। আঙ্কেল, আপনি কিছু না মনে করলে একটা কথা বলতাম। তারেক রহমান স্বাভাবিক কণ্ঠে বলে। হ্যাঁ মা, বল, কি বলতে চাও? নামিরা আমতা আমতা করে বলে। আঙ্কেল, আপনাদের বাড়িতে আর কয়েকটা সিসি ক্যামেরা আর কয়েকজন গার্ড বাড়িয়ে। বাকি কথা শেষ করতে দেয় না তারেক রহমান। সে বলে, এই কথা বলতে গিয়ে এত আমতা আমতা করছো কেন? আর তুমি বলবে তাই? আমি একজন আইনের লোক, খুব ভালো করেই জানি কোথায় কি করতে হয়। বাড়ির সব গার্ড পাল্টিয়ে নতুন গার্ড রেখেছি, আর 10 গুণ বাড়িয়ে দিয়েছি সিসি ক্যামেরা। খুব ভালো কাজ করেছেন আঙ্কেল, আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব। তারেক রহমান মিছিমিছি রাগ দেখিয়ে বলে। ধন্যবাদ বলে পর করে দিলে থাক, আমি তো পড়ি। ফুপ্পা কি কখনো আপন হয়? নামিরা কিছু বলতে যাবে তার আগেই ওপাশ থেকে মেরিনা রহমান বলে। হ্যাঁ রে মা, তোরা ঠিক আছিস তো? হ্যাঁ ফুম্মা, আমরা সবাই ঠিক আছি, তবে আমাদের চাকরিটা ঠিক নেই। আপাতত চাকরি করতে হবে না, সামনেই যে তোদের এক্সাম, ভুলে গেছিস? এখন মন দিয়ে পড়াশোনা কর। এক্সাম শেষ হয়ে গেলে আবার চাকরির জন্য ইন্টারভিউ দিস। নেহা পানি খাওয়ার জন্য কিচেনে এসেছিল, নামিরার ফোনটা লাউড স্পিকারেই ছিল, এজন্য সে মাকে শুনিয়ে বলে। নামিরা তাকে বলে দে তার কোনো সাহায্য দরকার নেই আমার। মেরিনা রহমান মেয়ের কথা শুনে ঝাঝালো কণ্ঠে বলে। নামিরা তাকে বলে দেয় সে চাইলেও আমি কোনো আর সাহায্য করব না। নামিরা তাকে বলে দে আমি তার সাহায্য নেওয়ার জন্য মরে যাচ্ছি না। ওপাশ থেকে মেরিনা রহমান কিছু বলল, তবে নামিরা সে কথা কাটিয়ে দিল। এক কথা দু কথা নিয়ে মেরিনা রহমান নামিরাকে বলে। হ্যাঁ রে মা, আজ এসে তো একটু বেরিয়ে যেতেও পারিস, পবিত্র শবে বরাতের দিন আজ। না গো ফুম্মা, আজ যেতে পারব না, থানা থেকে কল এসেছিল, আজকে যেতে বলেছে। থানার কথা শুনতে আতকে ওঠে মেরিনা রহমান, তিনি ভয়ার্ত কণ্ঠে বলে। কেন মা, কি করেছিস আবার যে থানায় হাজিরা দিতে হচ্ছে? সেটা তো জানি না, এখন থানায় গেলেই বুঝতে পারব। ওকে সাবধানে যাবে আর ভালোভাবে থাকিস। আর ওই বলদটাকেও একটু দেখে শুনে রাখিস। মেরিনা রহমানের কথা শুনে নেহা বলে ওঠে। আশ্চর্য, ওই মহিলা বলে কি? আমি ছোট বাচ্চা নাকি যে আমাকে দেখে শুনে রাখতে হবে? মুখের ভাষা ঠিক কর জানোয়ার। বেয়াদব মহিলা, আমার বাপের মাথাটাই খেয়ে ফেল। এখন আমি কিছু বললেও শুনে না। শোনার মতো কোনো কাজটা করেছিস শুনি যে শুনবে? মাত্র একবারই অবাধ্য হয়েছি। 2 মা মেয়ে এমন ঝগড়া প্রতিদিনই হয়, এটা আর নতুন কিছু নয়। তাই নামিরা কিছু বলল না, তারা 2 মা মেয়ে এইভাবে মিষ্টি ঝগড়া করতে লাগল। নামিরার রান্না করা শেষ হয়ে গেলে সবাই একসাথে ব্রেকফাস্ট করে উঠে গেল। নামিরা, নেহা আর তিশা থানার উদ্দেশ্য বেরিয়ে গেল। সোনিয়া কামিয়াকে নিয়ে রিমি আন্টির ফ্ল্যাটে চলে গেল। মহিলাটা বেশ ভালো, তার থেকেও বেশি ভালো তার শাশুড়ি রোমানা বেগম। তার সাথে বেশ জমে নামিরার আর সোনিয়ার। নেহা তিশাদের এতটাও বনে না। সোনিয়া এসে তাদের সাথে গল্প করতে লাগল। নীল বেরিয়ে গেল, একটা কাজ আছে তার, কাজটা অবশ্য নামিরাই দিয়েছে। রিমি আন্টির নন্দের একটা মেয়ে আছে, দিশানি নাম তার। বয়স এইবার 26, ডাক্তারি শেষ করে এখন একটা হসপিটালে চাকরি করছে। বাবা মা এ দেশে থাকে না, সে নিজেও এদেশের বাসিন্দা না, তবে বাংলাদেশ তার জন্মভূমি, এই জন্য এদেশের মায়া কাটাতে পারে না। সে জন্মের 7 দিন পরে তারা ইটালিতে চলে গেছিল, অনেকগুলো বছর পেরিয়ে যাওয়ার পর আবারও দেশের মাটিতে পা রেখেছে, তবে আর ফিরে যায়নি। তার বাবা মা আর জোর করেনি। মেয়েটা দারুণ কথা বলতে পারে, তার সাথে গল্প করছে, মন খুলে হাসছে, বেশ ভালো লাগছে সোনিয়ার। থানার এসপির সামনে বসে আছে নেহা, অস্বস্তি হচ্ছে তার। কারণ এই একটি আর কেউ না, স্বয়ং রোহান। এক মনের মুখের দিকে তাকিয়ে আছে রোহান। মেয়েটা যে অস্বস্তি ফিল করছে সেটা সে ভালোভাবেই বুঝতেছে, তবুও তার চাহনির এক ফোঁটা পরিবর্তন করেনি। অত্যন্ত নার্ভাসের ঠেলায় নেহা হাত কসলাচ্ছে। নামিরা, তিশা আর নীল কোনো একটা কাজে বাহিরে গেছে। তাকে যেতে বলেছিল কিন্তু সে ইচ্ছা করে যায়নি, ভেবেছিল এসপিকে একটু দেখবে, কিন্তু এখন এসে দেখে এসপি আর কেউ না, রোহান। মাস কয়েক আগে নেহা যখন থানায় এসেছিল তখন আর একজন ছিল। দেখতে শুনতে বেশ সুন্দর ছিল, তাকে দেখার জন্যই এসেছিল। আমার কেন হলে না শ্যামকন্যা, আমার হলে কি খুব বড় ক্ষতি হয়ে যেত? ছলছল চোখে তাকিয়ে মুচকি হাসি দিয়ে কথাটা বলে উঠল রোহান। নেহা শান্ত চোখে রোহানের দিকে তাকিয়ে চোখে চোখ রেখে বলল, যদি আমি বলি আমাকে কেন এতটা ভালোবাসলেন?
পৃথিবীতে তো আর মেয়ের অভাব নেই। তখন কি বলবেন? এখন যদি আমি বলি পৃথিবীতে এত কোটি মানুষ থাকার পরেও তোমার দিকে তাকিয়ে কেন আমার চোখটা আটকে গেল, তখন তুমি কি বলবে? আমি শুধু এতটুকুই বলবো, আপনার চোখ যার দিকে আটকে আছে সে এখন বিবাহিত, তার দিক থেকে চোখ ফিরিয়ে নেওয়াই আপনার জন্য উত্তম। ভালোবাসা এখনও তাকে? আপনাকে বলার প্রয়োজন বোধ করছি না। দীর্ঘ নিঃশ্বাস ফেলল রোহান, নেহার দিকে তাকিয়ে আবারও বলল। আমি কি দেখতে এতটাই খারাপ, আমাকে ভালোবাসলে না কেন নেহা? ভালোবাসলে প্রকাশ করে দিতে হয় রোহান ভাই, আপনি প্রকাশ করেননি, এজন্য আমি আপনাকে ভালোবাসতে পারিনি। আহাদ আসার আগে যদি আপনি আমাকে বলতেন তাহলে নিশ্চয়ই আমি আপনার হতাম। আর কোনো কথা বলে না নেহা উঠে চলে যায়। নেহা যখন বাহিরে চলে যায় তখন ভেতরে ঢুকে নামিরা আর তিশা। তাদের কথোপকথন কিছুই শোনেনি তারা। নামিরা রোহানকে দেখে বলে, আসসালামু আলাইকুম রোহান ভাইজা। ওয়ালাইকুম আসসালাম বস নামিরা। ধন্যবাদ। তাহলে এবার কাজের কথায় আসা যাক। জি। তোমার কথা অনুযায়ী ৬ বছরের একটা কেস পেয়েছি, যেখানে বাচ্চা জন্মানোর পর পরই হসপিটাল থেকে উধাও হয়ে যায়। আশ্চর্যের বিষয় হচ্ছে বাচ্চার বাবা মা বা ফ্যামিলির কেউ মিসিং রিপোর্ট লেখায়নি। হসপিটাল থেকে যেহেতু বাচ্চাটা চুরি হয়েছিল, তাই হসপিটালের কর্তৃপক্ষ কেস করেছিল। কিছুদিন পর সে কেসটা সেভাবেই বন্ধ হয়ে গেছিল। ভাইজা, আমরা সেই কেসটা আবার ওপেনিং করতে চাই, বাচ্চার বাবা মা প্লাস তার ফ্যামিলিকে খুঁজে বের করতে চাই। এক্ষেত্রে আপনি আমাদের প্লিজ সাহায্য করবেন। পাশ থেকে তিশা বলে, প্লিজ আমাদের সাহায্য কর, আমরা ওই ফ্যামিলিকে খুঁজে বের করতে চাই। কেন জানতে পারি? কারণটা হচ্ছে ইয়াশ, আমাদের ধারণা হচ্ছে ৬ বছর আগে যে বাচ্চাটা হসপিটাল থেকে উধাও হয়ে গেছিল সেটা ইয়াশ, যদিও আমরা এখনও শিওর না, তবে কিছু ক্লু পেলে ভালো হতো। যেমন ধরো ওই হসপিটালের নাম, কে কেস করছিল, কোন ডাক্তার ডেলিভারি করিয়েছিল। এগুলো জানতে পারলে বেশি ভালো হতো। আচ্ছা বুঝলাম। ভাইজা, আমরা যে পুরনো এই কেসটা ওপেন করছি এটা যেন কেউ না জানে, এটা গোপনে থাক। ওকে। এই নাও, এই ফাইলের ভেতর সবকিছু আছে, তবে হ্যাঁ, যা করবে ভেবেচিন্তে করবে, আর কোনো সাহায্য লাগলে অবশ্যই আমাকে বলবে। আমি আমার তরফ থেকে তোমাদেরকে সাহায্য করার সম্পূর্ণ চেষ্টা করব। আরও কিছুক্ষণ নিজেদের ভিতর কথা বলে নামিরারা বেরিয়ে গেল। নামিরারা বেরিয়ে যাওয়ার পরপরই একটা লোক কাউকে ফোন দিয়ে কিছু বলল, তারপর ফোন কেটে দিয়ে শয়তানি হাসি হাসল। নেহা তার মাকে ফোন করে বলেছিল থানার সামনে ইয়াশকে দিয়ে যেতে। ইয়াশকে আজকে নেহারা তাদের সাথে নিয়ে যাবে। মেরিনা রহমান বেশ কয়েকবার মেয়ের দিকে আর চোখে তাকিয়েছে, কিছু বলতে চাচ্ছে তবে বলতে পারছে না। নেহা খেয়াল করেছে তবে কিছু বলেনি। কিছুক্ষণ পর মেরিনা রহমান চলে গেল। এয়ারপোর্টের ভিতর দাঁড়িয়ে আছে ৩ ভাই, আশরাফুল খান, আরাফাত খান আর আমিনুর খান, আর তাদের পাশেই দাঁড়িয়ে আছে তাদের সহধর্মিণী। সেদিন কাহির আসতে চাইলেও কিছু কাজের জন্য তার আসতে লেট হয়ে গেছে। আহাদ, তুষার, নাফিস, নিবিড় এক সাইডে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর কাহিরদের দেখা পাওয়া গেল, শায়ের, রাফি, লারা, ইয়ানা, মীরা, রুষা, ঈশান, ইজান আর লারার ছেলে। কাহির এসেই আগে তার বাবাকে জড়িয়ে ধরল, মায়ের দিকে ফিরেও তাকাল না। এতে অবশ্য সাবিহা খান কষ্ট পেল তবে কিছু বলল না। এক এক করে সবার সাথে কুশল বিনিময় করে সবাই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কিছুদূর যাওয়ার পরে কাহির বুঝতে পারল তার গাড়ির ব্রেক কাজ করছে না। কাহির গাড়ি চালাচ্ছে, তার পাশে বসে আছে ঈশান, আর তার কোলে ছোট্ট ইজান। পিছনে আনমনা হয়ে বসে আছে রুষা, মীরা আর ইয়ানা। বাকিরা সব পিছনের গাড়িতে। অনেকগুলো গার্ড আসছে তাদের পিছু পিছু। অনেক চেষ্টা করেও গাড়ি যখন ব্রেক কাজ করাতে পারল না, তখন কাহির আল্লাহকে ডাকতে লাগল। সে যদি একা থাকত তাহলে কিছু হতো না, কিন্তু তার সাথে আরও ৫ জন আছে। মরার উপর ঘা হয়ে তার গাড়ির সামনে ছোট্ট একটা বাচ্চা চলে আসে। হঠাৎ কেউ তাকে টেনে নেওয়ায় তার কোনো ক্ষতি হয় না। অন্যদিকে রাস্তার পাশে একটা বিল্ডিংয়ের কাজ চলছে, এজন্য রাস্তার ধারে অনেকগুলো বালি রাখা আছে, সেখানে গিয়েই গাড়িটা থেমে যায়। কাহিরের ভাগ্য সহায় ছিল, এজন্য কারোর কোনো ক্ষতি হয়নি। তারা সবাই তাড়াতাড়ি গাড়ি থেকে নামে বাচ্চা ছেলেটির বর্তমান অবস্থান দেখার জন্য। বাচ্চা ছেলেটির সামনে বসে থাকা রমণীটির দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্যই সবাই স্তব্ধ হয়ে যায়। নামিরা ইয়াসের ২ বাহু ধরে হাঁটু গেড়ে বসে ছলছল চোখে তাকিয়ে জিজ্ঞেস করছে, তোমার কোথাও লাগেনি তো সোনা? বলতে বলতেই নামিরার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, ইয়াস সেটা মুছে দিতে দিতে বলে,
কান্না করে না মাম্মাম, ইয়াশ একদম ঠিক আছে, কিচ্ছু হয়নি ইয়াশের, এই দেখো তোমার সামনে ভালোভাবে সুস্থভাবে দাঁড়িয়ে আছি। আমি না করেছিলাম না, বলেছিলাম না, এখান থেকে একটুও মরবে না। নাক টানতে টানতে কথাটা বল নামিরা। সরি তো মাম্মা, এই দেখো ইয়াশ, কানে ধরছি, একদম সরি। এইবার সরিতে গলব না, প্রত্যেকবার তুমি অন্যায় কর আর সরি বলে সব কিছু মিটিয়ে নাও। আমার কোনো দোষ নেই তো মাম্মাম, সব দোষ ওই ড্রাইভার আঙ্কেলটার, উনি ভালো করে গাড়ি চালাতে পারে না। কথাটা বলার কাহিরের দিকে আঙুল তাক করে ছোট্ট ইয়াশ, নামিরা তার আঙ্গুল অনুসার করে তাকাতেই তার হৃৎপিণ্ড থমকে যায়। চোখের সামনে নিজের পরিবারের মানুষদের দেখে মুহূর্তের মধ্যেই নামিরার চোখে ঘৃণা চলে আসে। সে উঠে দাঁড়ায়, কাহির এগিয়ে আসে, নামিরাও 2 পা এগিয়ে যায়। দুইজনের ভিতর 2 হাত দূরত্ব, শায়ের অগ্নিকন্যা নামিরার দিকে তাকিয়ে আছে, যার চোখ দিয়ে এখন আগুন বের হচ্ছে। কোনো কথা নেই, বাত্রা নেই, হুট করেই কাহির নামিরার বা গালে একটা থাপ্পড় মেরে দেয়। থাপ্পড়টা অনেক জোরে মেরেছে, মাড়ির দাঁত নড়ে গেছে, ভীষণ ব্যথা করছে। তবে নামিরা দমে যায় না, আগের মতো কান্নাকাটি করে সময় নষ্ট করে না। সে নিজেও গায়ের সর্বশক্তি দিয়ে কাহিরের ডান গালে থাপ্পড় মারে। অবাক হয়ে সবাই নামিরার দিকে তাকিয়ে থাকে, এদিকে কাহির ভ্যাবাচেকা খেয়ে যায়। ভেবেছিল আর কয়েকটা থাপ্পড় মারবে, কিন্তু নামিরা যে তার মারটা ফিরিয়ে দেবে, বুঝতে পারিনি। সে আবারও নামিরাকে থাপ্পড় মারে, এবার নামিরা পায়ের চটি খুলে কাহিরের 2 গালে 2টা মেরে দেয়। বাক্রুদ্ধ হয়ে যায় কাহির, সে কিছু বলতে যাবে তার আগেই নামিরা বলে, আর একটা যদি আমার গায়ে হাত তুলেছিস না, তাহলে তোর রক্ত দিয়ে আমি, তোর নোংরা গায়ে হাত তোলার জন্য, তোর রক্ত দিয়ে হাত পরিষ্কার করব। ক্ষেপে যায় কাহির, নামিরার এমন প্রতিবাদী আর রণচণ্ডী রূপ সে মেনে নিতে পারছে না। সে তো মনে করেছিল নামিরা সহজ সরল বোকাচোদা এখনও আছে। পকেট থেকে বন্দুক বের করে নামিরার কপালে তাক করে রাগে গর্জে ওঠে বলে, দেই মেরে, সারা জীবনের জন্য এই জবান বন্ধ করে দিই, আমার মুখের উপর কথা বলিস, আমার গায়ে হাত তুলিস, আমার ছোট ভাই বোনদের সামনে আমাকে হেনস্তা করিস, তোর ধারণার বাহিরে আমি কে? বিন্দুমাত্র ভয় পেল না নামিরা, তার চোখে ভয়ের রেশমাত্র নেই, সে হেসে উঠল, তারপর চুপ করে গেল। তুই যেই বাড়ার বালি হোস না কেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার সামনে তুই কেউ না, তোকে আমি চিনি না। আরও রেগে গেল কাহির, নামিরা চুলের মুঠি ধরে কপালে গান তাক করে আরও রেগে বলে, মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছিস তুই, ভয় করছে না এক ফোঁটাও? আমি চাইলেই এখন তোকে মেরে ফেলতে পারি। তোর সামনে স্বয়ং দেবদূত দাঁড়িয়ে আছে। না, আমার এক ফোঁটাও ভয় করছে না, কারণ তুই চাইলেও আমাকে মারতে পারবি না। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে নামিরার দিকে, অন্যদিকে সাবিহা খান আর আরমিন খান ভয়ে কাঁপছে। তাই রাগ কন্ট্রোল করতে পারল না, নামিরাকে আরও একটা থাপ্পড় দিয়ে বসল। বিশ্বাস কর, তোর মতো খানকিকে আমার দেখতেও ইচ্ছা করছে না। নামিরা এবার চুল থেকে কাঠিটা খুলল, তারপর সেটা ঘুরিয়ে পেঁচিয়ে দেখতে দেখতে বলল, তাহলে আপনাকে একটু সাহায্য করাই যায়, যেহেতু আমাকে দেখতে ইচ্ছা করছে না, তাহলে ওই চোখ দুটোই। নামিরার সম্পূর্ণ কথা শেষ করতে দেয় না কাহির, আবারও নামিরার কপালে বন্দুক ধরে বলে, আমার একটুও হাত কাঁপবে না তোকে মারতে গিয়ে, জীবনে অনেক মানুষকে মেরেছি, অনেকভাবে। তোকে মারা আমার বা হাতের খেল। তাহলে হাত কাঁপছে কেন? তুই আমাকে মারতে পারবি কিনা জানি না, তবে তোকে মারতে আমার একটু হাত কাঁপবে না। বন্দুক নামিয়ে নীল কাহির নামিরার হাতে দিয়ে বলল, ওকে মেরে দেখা। ঠাসেস! হঠাৎ একটা শব্দ নিস্তব্ধ এলাকার বাতাসগুলো ভারী করে তোলে। কাহির নামিরার হাতে বন্দুক দেওয়ার পর নামিরা সেটা ঘুরিয়ে পেঁচিয়ে দেখে কাহিরের বুকে একটা হার্ট শেপড আঁকে, তারপর তার বুকের হার্টের 2 ইঞ্চি উপরে গুলি করে। ভাবতে পারিনি কাহির নামিরা এটা করবে। শুধু কাহির না, এখানকার কেউ ভাবতে পারিনি যে নামিরা কাহির একদিন দেরি করে ফিরলে অভিমান করত, কান্না করত, সেই নামিরাই কিনা আজ কাহিরের বুক থেকে রক্ত ঝরিয়ে হাত পরিষ্কার করছে। এটা কেউ মানতে পারছে না। কাহিরের বুক থেকে পড়া রক্ত দিয়ে নামিরা নিজের হাত পরিষ্কার করছে। নামিরা যাওয়ার আগে শায়েরের উদ্দেশ্যে বলে দেয়, এখান থেকে 15 মিনিটের রাস্তায় পর সরকারি একটা ভালো হসপিটাল আছে, সেখানে আপনার বন্ধুকে ভর্তি করিয়ে দিন, ভালো করেই চিকিৎসা দিবেনি। বলে ইয়াসের হাত ধরে চলে যায়। সাবিহা খান আরমিন খান এখনও ঘোরের মধ্যে আছে, তাদের কানে বাজছে 3.5 বছর আগে নামিরার বলা সেই শেষ কথাটা, প্রতিশোধ নিবে, তাদের উপর ভয়ঙ্কর প্রতিশোধ। আশরাফুল খান কান্না করতে করতে কাহিরকে কোলে তুলে নেয়, যদিও সে করে নিতে পারছে না, তাকে সাহায্য করছে আরাফাত খান, আমিনুর খান। আহাদ, নিবিড় এক এক করে সবাই এগিয়ে এসে হাতাবাই করে কাহিরকে ভালো নামিদামি একটা হসপিটালে নিয়ে গিয়ে অ্যাডমিট করে।
প্রণয়ের অসীম দূরত্ব। আয়েশা রহমান। পর্ব 12।